আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আমাদের নিয়মিত টক শো সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে। আমার একদম পাশেই আছেন আব্দুল আউয়াল ঠাকুর, সিনিয়র সাংবাদিক, এবং তার পাশে আছেন সাইদ খান, সাংবাদিক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি আব্দুল আউয়াল ঠাকুর আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঘুরে ফিরে আবারও সেই জুলাই এসে পড়েছে আমাদের জীবনে। তো জুলাইয়ের আন্দোলনের পর একটা নতুন অন্তর্বর্তী সরকার আসলো, তারপরে একটা নির্বাচন হলো। তো জুলাইয়ের এই যে সফলতা, এই সফলতাটাকে আপনাকে যদি বিশ্লেষণ করতে বলি, আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের। আলোচনার শুরুতেই আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সহায়ক ভূমিকা পালন করেছেন, যারা মূল ভূমিকায় ছিলেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এবং এই আন্দোলনে যে 813 জনের শহীদ হয়েছেন, প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ আহত হয়েছেন, সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার এই আলোচনা শুরু করছি। এটা হচ্ছে মূলত আমরা যে সফলতাটাকে বিশ্লেষণ করতে যাই, তাহলে প্রথম সফলতাটা একটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে মূল আন্দোলন, অর্থাৎ 17 বছর আন্দোলনের মূল বিষয় ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই গ্রহণযোগ্য নির্বাচনটি সম্পন্ন হয়েছে। আমরা বলতে পারি এটা একটা সফলতা। আমরা দ্বিতীয় সফলতার যদি আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদ হোক আর যে ফ্যাসিবাদই হোক, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তৃতীয় বিষয়ে যদি আমরা আসি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশে এখন একটি নির্বাচিত সরকার চলছে এবং এই সংসদে যারা কাজ করছেন তারা সকলেই জুলাই আন্দোলনে অথবা জুলাই যোদ্ধাদের সহায়ক এবং তাদের সম্পূরক শক্তি হিসেবে কাজ করেছেন। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে এখন একটি নতুন ধারা চলছে। আর প্রকৃত সফলতার মধ্যে যদি আমরা হাঁটতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে জুলাইটা আসলে কেন হয়েছিল। আপনি একটা জিনিস হলো যে এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রকাশ্য দিক ছিল একটি নির্বাচন, বৈষম্য বিরোধী আন্দোলন, এটা একটা। আর এর মূল অন্তর্নিহিত বিষয়টা ছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার পাশাপাশি দেশকে আধিপত্যবাদের আগ্রাসন থেকে মুক্ত করা। আধিপত্যবাদের আগ্রাসন হচ্ছে বাংলাদেশে আওয়ামী বিরোধী আন্দোলনের মূল ধারার সাথেই হলো ভারত বিরোধী আন্দোলনটা যুক্ত হয়ে থাকে। অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে এই যে 17 বছর 111 থেকে শুরু করে যে সময়টা পরিচালনা করেছে ভারত, মূলত এর নেপথ্য নায়ক ছিল আধিপত্যবাদী শক্তি। বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখার জন্যই ভোটাধিকারকে নষ্ট করা হয়েছিল। এইখানে একটা আলোচনা এখনকার মনে হয়, আমার নিজের কাছে মনে হয়েছে যে জুলাই বিপ্লবের সফলতার মধ্যে যদি আমরা ঢুকতে চাই, তাহলে আমাদেরকে এই জায়গাটার মধ্যে ঢুকতে হবে। কী করে ঢুকতে হবে? সম্প্রতি ভারতের বিভিন্ন ব্লগাররা বা যারা আলোচনা করছেন, তারা একটা কথাকে খুব মেনশন করছেন। আমি জানি না এই কথাটা কতখানি তাদের দিক থেকে বা আমাদের দিক থেকে। একটা কথা তারা মেনশন করছেন যে ভারত বাংলাদেশে এই প্রথম এমন একজন কূটনীতিককে পাঠালেন যার কোনো কূটনৈতিক কেরিয়ার নাই। তিনি একজন রাজনীতিবিদ। একজন রাজনীতিবিদকে ভারত বাংলাদেশে হাইকমিশন হিসেবে পাঠানোর মধ্য দিয়ে তারা কিছু বিশ্লেষণ দ্বারা করান। এই বিশ্লেষণের সাথে আমাদের দেশেও কিছু বিশ্লেষণ যুক্ত হয়ে আছে। সেই বিশ্লেষণটা তারা মনে করেন যে তারা জুলাই আন্দোলনটাকে আমাদের এখানে যারা জঙ্গলি বা আওয়ামী বিরোধী আন্দোলন হিসেবে চিহ্নিত করতে চান, তারা এই জায়গাটা থেকে ব্রেক করতে চান। তারা মনে করেন যে এইটাকে মোটিভেটেড করা দরকার, নিউলি অর্গানাইজ করা দরকার। এই নিউ অর্গানাইজ করার জন্য এখানে ভারতীয় দূতাবাসের যিনি দায়িত্বে আছেন, তিনি কাজ করছেন বা কাজ করার মতো আছেন বলে মনে করেন। এই সাথে তারা আরও কিছু কথা যুক্ত করতে চান, সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ভারতীয় যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে অস্থিতিশীলতাকে সামাল দেওয়ার জন্য ভারত একটা যুদ্ধের পায়তারা করছে। যে কথাটাকে তারা খুব সুনির্দিষ্টভাবে মেনশন করেন, তারা বলেন যে নামাজ পড়তে হলে তোমরা বাংলাদেশ বা পাকিস্তানে যাও। আজকে বাংলাদেশের সীমান্তে যে পুশিনের আলোচনা চলছে, বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক একটা অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে, এর কেউ আলোচনা করছেন যে সাবেক সরকারের দোসররা আছেন, সাবেক সরকারের সহকর্মীরা আছেন। যদিও প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন আজকের সম্মেলনে যে আমরা ভেদাভেদ নয়, দলাদলি নয়, আমরা আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চলি। সেই সাথে সাথে তিনি আরেকটা কথা বলেছেন যে এই দুর্বৃত্ত অর্থাৎ জুলাই আন্দোলনের বিরোধীদের বিচার করতে হবে। এই যে বিচারের প্রসঙ্গটাতে যদি আমরা আসি, তাহলে এখানে কিছু কথা আমাদের আসে যে আমরা বিচারটা কার করছি এবং বিচারটা কেমন করে করছি।
এই সমস্ত আন্দোলনে যে 2-4 জন কর্মকর্তা, পুলিশ বা অন্যান্য যাদেরকে আমরা বিচার করছি, আসলে এটা হলো বিচারের অংশ। বিচারটা হলো এই সমস্ত বিষয়গুলো পরিচালনা করেছে যে আওয়ামী ফ্যাসিস্টের যিনি নায়ক, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, তিনি আসলে ভারতে, তিনি ভারতের আদরে আপ্যায়নে বিশেষ ব্যবস্থাপনায় সেখানে তিনি আছেন। তাহলে ভারত বাংলাদেশের জনগণের বিরোধী শক্তি হিসাবে যে পতিত সরকার, তাকে তারা আশ্রয় দিচ্ছে, আর ভারতে জন্মগ্রহণ করা নাগরিকদের তারা সীমান্ত দিয়ে পুশিং করার চেষ্টা করছে। আমরা যাদেরকে বলেছি যে তোমরা আমাদের ফেরত দাও, তারা আমাদেরকে ওই সকল শক্তিকে খারাপ লোকদেরকে তারা ফেরত না দিয়ে তারা তাদের দেশের জন্ম নেওয়া লোকদেরকে আমাদের, অর্থাৎ একটা সীমান্ত উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন। এই যে সীমান্তের উত্তেজনার বিষয়টা কিন্তু হালকা হালকা দেখার কোনো কারণ নেই। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে সময় থাকলে কথা বলবো। আমি একটু আমরা আসলে জুলাই থাকতে চাই। আমি জুলাইয়ের মধ্যে আছি, আমি এই কথাটা, কারণ আমি যে কথাটা বলছিলেন সফলতার কথাটা আমি বলছি। তাহলে আজকে কিন্তু জুলাই আন্দোলনের যে মৌলিক সফলতা, একটা হচ্ছে অভ্যন্তরীণভাবে ফ্যাসিস্টকে মোকাবেলা করা এবং বৈশক্ত হিসাবে আগ্রাসী শক্তিকে মোকাবেলা করা। আগ্রাসী শক্তির আগ্রাসনটা কিন্তু এখন দিনের পর দিন বাড়ছে। এই আগ্রাসী শক্তিকে যদি আপনি যথাযথভাবে মোকাবেলা করার প্রক্রিয়ার মধ্যে না যেতে পারেন, তাহলে কিন্তু জুলাই বিপ্লবের যে সফলতা, এটাকে আপনি ধরে রাখার মতো কোনো অবস্থা তৈরি করতে পারবেন না। জি, আমরা একটু সাইদ খান কাছে যেতে চাই। সাইদ খান, আপনার কাছে আমি জানতে চাই যে জুলাই আন্দোলন যখন সংঘটিত হয় তখন এটি আসলে ছিল দলমতহীন একটা আন্দোলন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দল আসলে একে আন্দোলনটাকে তাদের নিজেদের আন্দোলন বলে আসলে দাবি করছে। এবং জুলাই কি শুধু ছাত্রদের আন্দোলন ছিল, বা যদি অন্যভাবে বলি সেটি কি শুধু ডানপন্থীদের আন্দোলন ছিল, বা তাদের কারণেই কি আসলে জুলাই আন্দোলনটা সফল হয়েছে? মানে কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক ঠাকুর ভাই এবং যারা দেখছেন দর্শক সবাইকে জুলাইয়ের বিপ্লবী অভিবাদন জানাই। আপনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে যে এটি কার আন্দোলন ছিল। আসলে এটি কারও আন্দোলন ছিল না, এটি মুক্তির আন্দোলন ছিল, বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন ছিল। জুলাই কিন্তু আসলে শুধুমাত্র 36 দিন বা জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত এটি সীমাবদ্ধ না। এটি হচ্ছে জাস্ট আওয়ামী রিজিমের এবং তারও আগে 2 বছরের অন্তর্বর্তীকালীন 11 সরকারের এই মোট 17 বছর 9 মাসের বঞ্চনা, ক্ষোভ এবং নিপীড়ন, নির্যাতনের একেবারে আগ্নেয়গিরি যেমন অগ্নুৎপাত করে না, তেমনি একটা উদ্গীরণ, একটা সামষ্টিক বিস্ফোরণ। এই বিস্ফোরণটা জুলাইয়ে সংগঠিত হয়েছে। সুতরাং এটি কিন্তু মানুষের ক্ষোভ, জনরোষ, জনক্ষোভ। এটি কোনো রাজনৈতিক ক্ষোভ না, এটি কোনো রাজনৈতিক বিস্ফোরণ না। এটি মানুষের নিপীড়ন, নির্যাতনের তারা সংক্ষুব্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জনগণ তাদের মুক্তির দায়িত্ব নিজেরা নিয়ে নিজেরাই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল এবং তারা পরোয়া করেনি বন্দুকের নল কিংবা মৃত্যু কিংবা লাল রক্ত, কোনোটাই পরোয়া করেনি। তারা মুক্তি চেয়েছে। কেউ জীবন থেকে মুক্তি নিয়ে শহীদ হয়ে গেছে, কেউ বা হাসপাতালের বারান্দায় আজও যন্ত্রণায় ছটফট করছে, অনেকে অঙ্গহানি হয়েছে, অনেকে ট্রমাটাইজ এখনো সেই ট্রমা থেকে, নিপীড়ন নির্যাতনের ট্রমা থেকে বেরোতে পারেনি। আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, অবনত মস্তকে শ্রদ্ধা জানাই এবং আহতদের প্রতি আমরা তাদের আরোগ্য কামনা করি। জানি তারা অনেকেই আর স্বাভাবিক জীবনে ফিরবেন না, তারপরে প্রত্যাশা করি রাষ্ট্র যেন এই রক্তের এবং এই অঙ্গহানির দায় শোধ করে, না হয় রাষ্ট্র কিন্তু দায়ী হয়ে যাবে একসময়, ইতিহাসের কাঠগড়ায় রাষ্ট্রকে দাঁড়াতে হবে। যে আলোচনায় ছিলাম, ঠাকুর ভাই যেটি বললেন না যে ঠাকুর ভাই না, আপনি যেটা বললেন যে জুলাইয়ের সফলতা, ঠাকুর ভাইকে প্রশ্ন করেছিলেন, জুলাই এখনো সফল হয়নি। জুলাইয়ের আকাঙ্ক্ষা কিন্তু এখনো আমাদের সামনে ঝুলছে। জুলাই কিন্তু একটা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে, একটা স্বপ্ন আমাদের সামনে সম্ভাবনা তৈরি করেছে, সেটি এখনো বাস্তবায়ন হয়নি। দেখুন, পৃথিবীর ফ্যাসিজমের ইতিহাস যদি আপনি ঘাটেন, ফ্যাসিস্টের পতনের পরে প্রত্যেকটা ফ্যাসিবাদী রাষ্ট্র বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা 2টি জায়গায় অত্যন্ত স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্ত দুটি আমরা নিতে পারিনি। একটা হচ্ছে ফ্যাসিবাদী অর্থনীতি তারা ভেঙে দিয়েছে, আর ফ্যাসিবাদের প্রচার যন্ত্র তারা ভেঙে দিয়েছে। আমরা কিন্তু 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার রিজিম পতনের পর আমরা ফ্যাসিবাদী অর্থনীতি ভাঙতে পারিনি, আমরা ফ্যাসিবাদী প্রচার যন্ত্রও কিন্তু ভাঙতে পারিনি। যেই কারণে 2 বছরের মাথায় এসে ঠাকুর ভাই এবং রাজনৈতিক নেতৃত্ব বা সরকার বা সাধারণ জনগণ এক ধরনের আশঙ্কা কাজ করছে, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এবং দেখুন, আপনি খুব সূক্ষ্মভাবে দেখলে আমাদের কিছু গণমাধ্যম বা কিছু গণমাধ্যমের কর্মীরা তারা এখন
অনেকেই সিনিয়র সাংবাদিক, সুশীল এই পরিচয়ে এসে আওয়ামী লীগকে বা ফ্যাসিজমকে নর্মালাইজ করার চেষ্টা করছে, তারা প্রাসঙ্গিক করার চেষ্টা করছে, তারা একটা আপেক্ষিক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছে যে এই জায়গার চেয়ে ওই জায়গা বেটার। হ্যাঁ, এই জিনিসটা এটা কি কিন্তু করছে। ফ্যাসিজমকে আবার ফিরিয়ে আনার জন্য, মানে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যেই আছি। হ্যাঁ, আমরা একটা ফ্যাসিজমের মধ্যেই আছি, ফ্যাসিজম উইদাউট এ ফ্যাসিস্ট। আচ্ছা, আমরা কিন্তু এক ধরনের ফ্যাসিজমের মধ্যেই আছি, আমরা বেরোতে পারিনি। বের হবার একটা উইন্ডো ওপেন হয়েছে, আমরা উইন্ডোটা ব্যবহার করছি না। আজকে দেখুন, আপনি প্রচন্ড শক্তিশালী প্রতাপশালী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার যে গ্যাং, এই গ্যাংদের হাতে প্রচুর কালো টাকা, অর্থ, বিত্ত, বৈভব এবং ক্ষমতা এগুলো ছিল। আমরা কি সেই সম্পদগুলো রাষ্ট্রায়ত্ত করতে পেরেছি? রাষ্ট্রের যে সম্পদ লুটপাট করে একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, রাষ্ট্র কি সেই সম্পদ ফেরত নিতে পেরেছে? পারেনি, নেয়নি, উদ্যোগও দেখছে না। আপনি দেখুন আরেকটি জিনিস, গণমাধ্যমের স্বাধীনতার নামে আমরা কি দেখছি? জুলাইকে নিয়ে অপ্রাসঙ্গিক এবং জুলাইকে হিউমিলিট করবার জন্য নানান ধরনের কথা ছড়ানো হচ্ছে। দেখুন, জুলাই অনেকের কাছে অনেক রকম, কিন্তু আমার, আপনার বা প্রত্যেকটা ব্যক্তিভেদে জুলাইয়ের কিন্তু ভিন্নতা আছে। যেমন আমার কাছে জুলাই মানে কি জানেন? আমার কাছে জুলাই মানে হচ্ছে পুনরায় বেঁচে ফেরা। আমার সন্তানের কাছে জুলাই মানে হচ্ছে তার বাবাকে ফিরে পাওয়া, আবারও বাবার কোলে মাথা রেখে ঘুমানো। আবার অনেকের কাছে জুলাই মানে সন্তানহারা হাহাকার, এরকম মাও আছে। সুতরাং জুলাইকে হিউমিলিট করে আপনি একটা উন্নত জাতি গঠন করবেন, উন্নত রাষ্ট্র গঠন করবেন, আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই জায়গাটি কিন্তু করার সুযোগ নেই। জুলাই আমাদের উইন্ডো ওপেন করে দিয়েছে না, এই উইন্ডোটার সদ্ব্যবহার করতে হবে। আমরা করতে পারিনি দেখে 2 বছর পরের জুলাইয়ে এসে আমরা কথা বলতে হচ্ছে। আজকে দেখুন, যারা রাজপথে ছিল এবং আর রাজপথে রাজনৈতিক দল গত 17 বছর আন্দোলন করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর আন্দোলনে যদি জনগণ সাড়া না দিত তাহলে কিন্তু 24শে জুলাই সংগঠিত হতো না। তার মানে রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত মানুষ বুঝতে পেরেছে। কিন্তু বর্তমান বাস্তবতায় কি মানুষের আকাঙ্ক্ষা শাসক দল বলেন, বিরোধী দল বলেন, তারা কি ধারণ করতে পারছে? আমার কাছে মনে হয় তারা চেষ্টা করছে, কিন্তু খেই হারাচ্ছে, পারছে না পুরোটা। এই জায়গাটি কাজ করতে হবে। দেখুন, এখন সরকারের কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে খেই হারাচ্ছে বলছেন, কিন্তু খেই কেন হারাচ্ছে? খেই হারাচ্ছে ওই যে নরমালাইজ করা, যে সবার সরকার, গোটা জাতির সরকার, কিন্তু অপরাধীকে তো আপনি ন্যায় বিচার করবেন, সেও যেন ন্যায় বিচার পায়। অপরাধীর জন্য তো আপনি নরমালাইজ করে দিতে পারেন না। যারা খুন করেছে, যারা শিশুদের বুকে বৃষ্টির মতো গুলি ছুঁড়েছে, আপনি তার জন্য নিরাপদ বাংলাদেশ করবেন? আপনি তাকে বিচার করবেন না? তাকে তো বিচার নিশ্চিত করতে হবে। যদি খুন করলে, দেখুন হাসানুল হক ইনুর মতো একটা মনস্টার, যে মাস্টার প্ল্যান করেছে যে কয়েকজন মিলে, তার মধ্যে হাসানুল হক ইনু একজন, রাশেদ খান মেনন একজন, 14 দলের সব শীর্ষ নেতারা দায়ী, তাকে 10 বছর কারাদণ্ড দিলেন। তাহলে শেখ হাসিনাও তো সেইম অপরাধী, তারও তো কিছুই হবে না, তাই না? জুলাই পক্ষে যারা, তারা তো এখন সরকারে বিদ্যমান কিংবা আপনার বিরোধী দলেও বিদ্যমান আছে, তারপরও কেন আসলে ওই যে আমরা দেখুন, এটা এক ধরনের রিকনসিলিয়েশন, না চাইলেও এক ধরনের রিকনসিলিয়েশন করার উদ্যোগ সরকার নিয়েছে। কিন্তু দেখুন, অমানুষের জন্য তো রাষ্ট্র হয় না, অমানুষের জন্য তো আইন হয় না। তাকে তো স্বীকার করতে হবে যে তার কৃতকর্মের জন্য সে সরি। এই খুনগুলোর দায় তো নিতে হবে কাউকে না কাউকে, তারা স্বীকার করে। আপনি কার জন্য উদার হচ্ছেন? আপনি কার জন্য আপনি নিরাপদ বাংলাদেশ করছেন? হায়নাকে খাঁচার বাইরে রেখে আপনি কি করে আপনি বলতে চাচ্ছেন যে উদার হচ্ছে তাদের, যারা হায়না, তাদের জন্য উদার হচ্ছে কেউ না কেউ? আপনি তো হায়নাকে মুক্ত রেখে উদার করে দিচ্ছেন। তো হায়না, এটা উদার মনোভাব প্রকাশ করছেন। হায়নাকে মুক্ত রেখে আপনি তো হায়নার খাদ্য হবেন। এখন আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এখন যদি কোথাও কোনো বিশৃঙ্খলা হয়, দেখছেন না আপনি, কিছুদিন ধরেই নানান নামে, নানান প্ল্যাটফর্মে তারা বিচ্ছিন্নভাবে মিছিল করছে, তারা নানান জায়গায় হামলা করার চেষ্টা করছে। ইনফ্যাক্ট ক্ষমতাসীন দল, ছাত্র দল, যুব দল, তাদের সহযোগী সংগঠনের নেতারাও তো আক্রান্ত হচ্ছে। সুতরাং আমি মনে করি কি জানেন, ফ্যাসিজমকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে, এজন্য রাজনৈতিক শক্তির সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, 2026 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবার পরে একটি সরকার, আমরা গণতান্ত্রিক সরকার পেয়েছি, কিন্তু যাদের ত্যাগের বিনিময়ে, যাদের নিরলস সংগ্রামের বিনিময়ে এই সরকার বা গণতন্ত্রে পুনরায় ফেরা, তাদের মনোভাব কি সরকার, বিরোধী দল বা সংসদে যারা আছেন তারা বুঝতে পারছেন? আমার কাছে কিন্তু মনে হয় না। তাদের মধ্যে চাপা কষ্ট আছে। আপনি আন্দোলন চলাকালীন সময়ে
মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মিছিলের শেষ যে ব্যক্তিটি তাকেও তার এই ত্যাগের বা তার এই আন্দোলনের স্বীকৃতি দেওয়া হবে। কোথায় স্বীকৃতি? তারা তো হতাশ হয়ে যাচ্ছে অনেকেই। আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে হ্যাজিমনি দূর করতে পেরেছি, ফ্যাসিস্ট হ্যাজিমনি রয়ে গেছে না। জাস্ট রংপুরের এসপি কে আপনি দিনাজপুরে ট্রান্সফার করলেন, দিনাজপুরের এসপি কে এনে ঢাকায় ডিসি বানাইলেন। এতে কি হলো? জামা বদল করলে কি চরিত্র বদল হয়? তার মধ্যে তো রিভেঞ্জ মেন্টালিটি রয়ে গেছে। দেখুন, একজন চোর মসজিদে গেলেও চোর, একজন চোর রাস্তায় থাকলেও চোর। চোরকে স্বীকার করতে হবে যে সে চুরি করেছে এবং চোর। এই জিনিসটি স্বীকার না করা পর্যন্ত তাকে আপনি মসজিদে গেছে বলে শিরনি দিয়ে দিবেন, বিষয়টা এরকম না, এমন না। জি এইটা সাইদ খান, দেখছি বলেই আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে। আমি আবারও আব্দুল আওয়াল ঠাকুরের কাছে আসতে চাই, যেটি সাইদ খান ভাই বলছিলেন যে দলমত নির্বিশেষে যে আন্দোলন হয়েছিল, যার কারণে আসলে একটি সরকারের পতন ঘটেছিল, এবং এটা আসলে আপনাদের সবারই আসলে এই মত। তাহলে সেই জুলাই নিয়ে আসলে এত বিতর্ক কেন এখনো? সাইদ খান যেহেতু এই জুলাইয়ের অ্যাক্টিভিস্ট, তার কথাগুলোর সূত্র ধরে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা এই জনগণ ফ্যাসিবাদকে উচ্ছেদ করেছে কে? শেখ হাসিনাকে। তো শেখ হাসিনার পদ ছিল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর জায়গায় আমরা কিন্তু উপদেষ্টা দিয়েছি বা তার একটা পরিষদ দিয়েছি, কিন্তু শেখ হাসিনার মনোনীত প্রেসিডেন্টের আন্ডারেই তো এই শপথটা হয়েছে। ফেসিবাদকে যখন আমরা মোকাবেলা করতে গিয়েছি বা যারা গিয়েছি, আমরা কি তখন সেই মোকাবেলাতে গিয়ে এটা বিবেচনা করেছি এটা কি বিপ্লব? কথাটা আমরা এইভাবে বলতে চাই, এটা কি কোনো বিপ্লব? এটা কি সংবিধান বিরোধী? এটা যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন শপথ নিয়েছে, এটা কোনো সংবিধানের ধারা না। তাহলে শেখ হাসিনার নিয়োজিত প্রেসিডেন্টের আন্ডারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শপথ নিয়েছেন, এবং গত বাজেট অধিবেশনেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। এই তত্ত্বাবধায়ক সরকার যে অর্থাৎ বিপ্লব পরবর্তী সরকার, তার কথাটার সাথে মিলিয়ে আমি কথাটা বলতে চাই। প্রত্যাশা এবং প্রাপ্তির প্রথম যে ঘটনাটি সেটি ছিল আমাদের এই ঘটনাটা কিন্তু আপনি যদি দেখেন খুব একটু অন্য হয়ে, আপনি দেখেন যে 1975 সালের 15ই আগস্ট একই ঘটনা ঘটেছে। 75 সালের 15ই আগস্টে শেখ মুজিবের পতনের পরে বা শেখ মুজিবের বিদায়ের পরে সারা বাংলাদেশের চিত্রটা কি ছিল? কে ক্ষমতাকে গ্রহণ করেছিল? ক্ষমতা গ্রহণ করেছিল খন্দকার মোশতাক আহমদ, এবং খন্দকার মোশতাক আহমদ যখন ক্ষমতা গ্রহণ করেছে তখন ভারতীয় লেখকরা বলছেন যে ইন্দিরা গান্ধী 2 ডিভিশন সৈন্য বাংলাদেশে পাঠাবার কথা চিন্তা করার পরে খন্দকার মোশতাকের নাম শুনে ব্যাক করে নিয়ে গেছেন, অর্থাৎ খন্দকার মোশতাকে তারা সন্তুষ্ট ছিল। তাহলে কথাটা আমি যে কারণে বলতেছি যে ফ্যাসিবাদকে যে আমরা মোকাবেলা করছি, তার যে কথাটা বলছে যে সে যে ফিরে আসলো, তার সন্তান যে তাকে বাপ হিসাবে ফিরে পেল, কিন্তু তার বাপ কি তার সন্তানের জন্য নিরাপদ উত্তরাধিকার নিয়ন্ত্রণের জন্য ওই যে প্রেসিডেন্টকে আপনি যার হাতে আপনি শপথ নিলেন, সেই প্রেসিডেন্টকে কেন শপথ নিলেন? এটা কি বিপ্লব? জুলাইটা কি বিপ্লব? তা তো না। আপনি বলছেন জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা, অর্থাৎ এটা একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান আর বিপ্লব একটা জায়গার মধ্যে দাঁড়া করানো যাবে না। এটা কোনো বিপ্লবী সরকার না, উপদেষ্টা পরিষদ কোনো বিপ্লবী। আজকে যে প্রশ্নগুলো আমরা করছি, রাস্তাঘাটে আতে পথে যে সমস্ত ইঁদুর বিড়াল যা কিছু দেখছি, জানি আমরা কথা বলছি, এইগুলোকে দমন করার দায়িত্ব ছিল 5ই আগস্ট পরবর্তী সরকারের। তারা সেই কাজটা কেন করে নাই? এবং শুধু করে নাই এই কথা যদি বলি তাহলে কম বলা হবে, বরঞ্চ বলা যাবে যে এই কথাগুলো না করার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট তারা ভারী করেছে। তাহলে আওয়ামী দুঃশাসন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন আর তাদের দুর্বৃত্তায়নের মধ্যে মৌলিক পার্থক্যটা কি? আজকে যে সরকার ক্ষমতায় গ্রহণ করেছে তারা এই 17 বছর এবং এই 2 বছর 19 বছরের জঞ্জাল কাঁধে নিয়েছেন এমন একজন ব্যক্তি যিনি 17 বছর দেশের বাইরে অবস্থান করেছেন এবং যার শরীরে এখনো কোমর ভাঙা, এটা সেটা সে নিজেই স্বীকার করছেন তিনি। আমি তার সীমাবদ্ধ, আমরা যত কথাই বলি, তিনি যে একটা সীমাবদ্ধ ওভারের মধ্যে খেলছেন এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কারণ বাংলাদেশ এখন চালাতে গিয়ে এই যে চীনের সাথে বৈঠক করে, এগুলো অনেক আলোচনা দিকে আমি যাবো না, কিন্তু কথাটা হচ্ছে যে ক্ষোভটা আমাদের, এটা ক্ষোভটা জনগণের। সে যে ক্ষোভের কথা বলেছে আমাদের প্রত্যেকের, অর্থাৎ যারা আওয়ামী বিরোধী আন্দোলনকে, যারা আওয়ামী লীগকে ঘৃণা করেছে, যারা ফেসিবাদকে ঘৃণা করেছে, তারা সকলেই মনে করে আমরা কি সন্তুষ্ট?
এই কথার জবাবটা দিতে গেলে আপনি ওইখানে যেতে হবে যে আমরা যে সরকারটা করেছিলাম আমরা কি সেই সরকারে সন্তুষ্ট, আমরা কেন এটা পরিবর্তন করব, কোন যুক্তিতে এবং কোন কারণে ফেসিবাদকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো, কোন সিদ্ধান্ত, এটা কাদের সিদ্ধান্ত ছিল, এটা কি এই জুলাই বিপ্লবীদের সিদ্ধান্ত ছিল? সেটা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে তো ওই কথাটা আসবে যে এই যে জুলাইয়ের কেন্দ্রীয় কমান্ড ডক্টর ইউনূসকে নিয়ে আমরা এখানে নিয়ে আসলাম। ডক্টর ইউনূস কোন বিবেচনায় এদেশে বেগম জিয়ার চেয়ে বেশি নির্যাতিত ছিলেন? বাংলাদেশে যদি একজন মানুষকে বলা হয় যিনি গণতন্ত্রের জন্য আপোষহীন ছিলেন তিনি বেগম খালেদা জিয়া, আপনি তো সম্মানসূচকভাবেও সেদিন ক্ষমতায় বেগম জিকে অফার করতে পারতেন যে আজকের এই পরিবর্তিত সরকারে জাতি রক্ষার দায়িত্ব আপনি গ্রহণ করেন, অন্তত আপনি এটা বানিয়ে দেন, আপনি সাজেশন দেন। সেই দিন সেই বিপ্লবী সরকাররা কি বেগম খালেদা জিয়ার কাছে গেছিল, তার মতামত নিয়েছে? আজকে কিন্তু আমরা 19 বছর আন্দোলন করেছে আর 17 বছর 15 বছর লড়াই করার পরে যে যারা সরকার গঠন করলো তারা কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত গ্রহণ করে নাই, তারা কোনো না কোনো জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করছে। আমি জানি না সেই সিদ্ধান্ত তাদেরকে কে দিয়েছে, কিন্তু ডক্টর ইউনূস এই দেশে একমাত্র নির্যাতিত ছিলেন কথাটা আমি এইভাবে বলতে রাজি না। বরঞ্চ ডক্টর ইউনূস ছিলেন একটা সময়ের অংশ। হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনা তাকে পদ্মায় চুবাইতে চাইছে, তাকে গ্রেপ্তার করতে চাইছে, তার গ্রামীণ ব্যাংকের দুর্নীতির সূত্র ধরে তাকে অ্যারেস্ট করতে চাইছে, কিন্তু তার চেয়েও তো যে এই দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে হাল ধরে থাকলেন সেই হাল ধরা নেত্রী বেগম খালেদা জিয়াকে কি সেই চেকটাকে তখন আমরা অফার করেছি? আজকে কিন্তু যদি তিনি থাকতেন আমি নিশ্চিত বেগম জিয়া যদি এই আন্দোলন পরবর্তী তার অ্যাডভাইসে যদি কাজ হতো তাহলে আজকে যে প্রশ্নগুলো আমরা করেছি এই প্রশ্ন আসতো না। জি, আরেকটা জিনিস ঠাকুর ভাই আপনার সাথে আমি যোগ করি, সেটি হচ্ছে দেখুন এই জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান যে নামেই ডাকেন, একটা কিছু তো হয়েছে, অনেক মানুষ মরেছে, আহত হয়েছে। এই জুলাই কার, আপনি বললেন না যে সবাই টানাটানি করছে, এটি আসলে জুলাইকে মুক্তির আন্দোলন হিসেবে না দেখে এখন ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করবার জন্য এটি ধরে টানাটানি করছে। এজন্যই কিন্তু জুলাই নিয়ে ওই যে পতিত ফ্যাসিস্টের দোসর যারা নানানভাবে এটিকে কালচারাল অ্যাক্টিভিস্ট বলেন বা সাংবাদিক বলেন বা সুশীল বলেন, যে কোনো নামে তারা এটিকে হিউমিলিট করার সুযোগটা পাচ্ছে। জুলাইকে জুলাইয়ের জায়গায় ছেড়ে দেন, রাজনীতিকে রাজনীতির জায়গায় ছেড়ে দেন, দেখবেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন অটোমেটিক হয়ে যাবে। কারণ আজকে যারা সংসদে, সরকারে, যারা বিরোধী দলে, যারা রাস্তায়, সবাই কিন্তু মজলুম, সবাই এই ফ্যাসিস্ট দ্বারা নিপীড়িত, নির্যাতিত কোনো না কোনো ভাবে। আচ্ছা সাইদ খান, আপনার কাছে আমি একটু প্রশ্ন করি, একটু অন্য দিকেই যাই, আবার এটা জুলাইয়ের সাথে সম্পৃক্ত বলতে পারেন। সেটি হচ্ছে যে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিগত যে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা তিনি বলেছেন যে তিনি দিল্লি থেকে এ বছরের শেষে বাংলাদেশে ফিরতে চান এবং তার বিরুদ্ধে কিন্তু মামলা রয়েছে, মামলার রায়ও হয়েছে। ফাঁসির রায় মাথায় নিয়ে তিনি কি আসলেই আসবেন, কি মনে হয়? বিএনপি এবং এনসিপি কিন্তু এই ব্যাপারটিকে স্বাগত জানিয়েছে যে তার আশা, কিন্তু আসলে তিনি কি আসলে ফিরবেন কিনা? না, ফিরলে তো ভালো, আমিও স্বাগত জানাই। কারণটা কি, আমার ডান পাটা এখনো পুরো সেন্সিটিভিটি ফেরেনি, আমার হাতের এই যে হ্যান্ডকাপের দাগ এখনো যায়নি, সো দ্যাট আমিও স্বাগত জানাই ওনাকে। আসলে উনি ফিরবেন না, এবং আপনিও তো গুম ছিলেন। উনি ফিরবেন না, উনি কোনোদিনই ফিরবেন না। আপনি ওই যে একজন গবেষক, মার্কিন গবেষক কুগেলম্যান, তিনি বলেছেন না যে আসলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান না, তিনি তৃতীয় কোনো দেশে আশ্রয় চান, কারণ দিল্লিও তাকে হজম করতে পারছে না। দিল্লিরও তো দিল্লিরও মাথা ব্যথা এখন শেখ হাসিনা, এবং দিল্লি কর্তৃপক্ষ ধীরে ধীরে কিন্তু এটা রিয়েলাইজ করছে। কারণ প্রতিবেশী তো আর বদলানো যাবে না, বাংলাদেশ এই সীমান্তের এপারে থাকবে, ওপারে ভারত থাকবে, নানান ধরনের ঝামেলা আছে। ভূগোল পাল্টালে প্রতিবেশী পাল্টে যাবে, ভূগোল তো আর পাল্টাবে না, তাহলে তো কিয়ামত হয়ে যাবে। কিন্তু এই যে উনি আসলে ওনার যে নেতাকর্মী তাদেরকে চাঙ্গা করার জন্য এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এগুলো হচ্ছে হুইসপারিং বা এগুলোকে বিষ বাষ্প ধরতে পারেন। উনি পালিয়ে গেছেন, উনি তো 1981 সালে বাংলাদেশে ফিরে বলেছেন কি, আমি ফিরেছি আমার পিতৃ হত্যার বাদলা নিতে। উনি তো দিল্লি থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন বাংলাদেশে, বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন, এ দেশটাকে ধ্বংসযজ্ঞ একটা মৃত্যুপুরী তৈরি করেছেন, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছেন, আবার দিল্লিতে ফিরে গেছেন। উনি এখন আসবে কি, ওনার তো আর কোনো অ্যাসাইনমেন্ট নেই। এই মাঝখানে যে সময়টা আছে, এই দেশের সম্পদ ব্রিটিশ বেনিয়াদের মতো লুটপাট করে দিল্লিতে নিয়ে গেছেন। সুতরাং এটা হচ্ছে ওনার দলের যারা কর্মী সমর্থক আছে আওয়ামী লীগের, এই আহাম্মকের দলের কর্মকাণ্ড দেখলে আমার মাঝে মাঝে হাসি আসে এবং এদের জন্য কষ্টও লাগে। কারণ তারা তো বাংলাদেশের নাগরিক, এরকম একটা মনস্টার, এরকম একটা হায়েনা,
তার কথায় তারা রাস্তায় নামে এখনো কিসের আশায় যে তোমাদেরকে মৃত্যু পুরীতে ঠেলে দিয়ে পালিয়ে গেল নিজের জীবন নিয়ে, সুটকেস ভর্তি ডলার নিয়ে। তার কথায় তোমরা এখনো আশাবাদী। আর একটা জিনিস কি, পালিয়ে যাওয়া শাসকের কোনো ইতিহাস হয় না পৃথিবীতে। যতগুলো লক্ষণ সেন থেকে শুরু করে বাংলাদেশের এই ভারতবর্ষের ইতিহাসে লক্ষণ সেনের ইতিহাস নাই। লক্ষণ সেন আর ফেরেনি, শেখ হাসিনাও আর ফিরবে না। পালিয়ে যাওয়া মানুষের আর ব্যাক করার রেকর্ড নেই। তাহলে হিটলার ফিরে আসতো, হিটলারও কিন্তু অন্তর্ধানে চলে গেছিল, হিটলার ফিরে আসেনি। হিটলার মরেছে কিনা কেউ জানে না। আমরাও শেখ হাসিনা কবে মরবে, কোথায় দাফন হবে, আমরা কিন্তু এগুলো টের পাবো না, এগুলো জানবো না, কিচ্ছুই জানবো না। আর যারা ওনার কথায় এখনো আশাবাদী যে শেখ হাসিনা ফিরবে, সেটি হচ্ছে দুরাশা না, এটি বোকামি। কারণ একটা উন্মাদ, একটা পাগল এবং একটা বিকারগ্রস্ত মানুষের কথায় সুস্থ যারা দাবি করেন তাদের এভাবে ফাল মারা মোটেই ঠিক না। শেখ হাসিনা কোনোদিনই ফিরবে না। আর বাংলাদেশে এই মুহূর্তে একটা রাজনৈতিক শূন্যতা আছে, যেই কারণে অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, একটা অপোজিশন দরকার। কারণ বিএনপি যার সাথে রাজনীতি করবে সে আসলে তোর ওই সমান রেঞ্জের পলিটিক্যাল পার্টি নাই, যেই কারণে অনেকে মনে করছেন যে এই শূন্যতা পূরণ করবার জন্য আওয়ামী লীগ হয়তো কোনো না কোনো ফর্মে ফিরবে। দেখুন, কুকুর যে দেশেই হোক সে নিচেই মুখ দিয়ে খায়। আওয়ামী লীগ যে নামেই আসুক সে আওয়ামী লীগ। ছাত্রলীগ মানে কি জানেন? ছাত্রলীগ মানে মহল্লার বকে যাওয়া কিশোরটি হচ্ছে ছাত্রলীগ, বকে যাওয়া চূড়ান্ত নষ্ট হয়ে যাওয়া যুবকটি যুবলীগ। আর ফাইনালি আর ফেরত আসার সুযোগ নেই, ভালো হওয়ার সুযোগ নেই, সেটা হয়ে যায় আওয়ামী লীগ। সুতরাং যে নামেই আসুক কুকুর কুকুরই থাকবে। তার মানে আমরা ধরে নিচ্ছি তিনি আসলে ফিরছেন না। আব্দুল ঠাকুর, আপনার কাছে একেবারে ছোট করে আপনি এক লাইনে যদি বলতেন যে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে শীঘ্রই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে বলে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। তো ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু কারাগারে আটক আছেন। তো ইনুর বিচারের রায় হলো, কি মনে হয় বিচার প্রক্রিয়া কি সঠিকভাবে এগোচ্ছে? একদম ছোট করে মানে আপনি এক দুই লাইনে বলবেন, আমাদের হাতে সময় নেই। বিচার প্রক্রিয়ার সঠিকতা বেঠিকতা এটা তো নির্ধারণ করবে আদালত এবং উকিলরা। জি, তবে একটা জিনিস ঠিক, বিচারের যে ধারাটা, সে ধারাটা কি? সেই ধারাটা এটাই বলে অপরাধীকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এটা আন্তর্জাতিক অপরাধের কথা বলেন, আপনার যে বসনিয়া হাজিগোভিনাতে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা হত্যাযজ্ঞের সাথে অংশগ্রহণ করেছে তাদেরকে বিচার হয়েছে, এবং বাংলাদেশেও কিন্তু আওয়ামী লীগ আমলেও কিন্তু সেই ৭১-এর সূত্র ধরে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীদেরকে বৈধ বা অবৈধভাবে ফাঁসি দিয়েছে। তারা এই বিচারগুলো কি ঠিক ছিল? কিন্তু বিচারের ঠিক হলো সরকার হস্তক্ষেপ করলো কিনা। বর্তমানে সরকার হস্তক্ষেপ না করে অপরাধের ভিত্তিতে যদি সুনির্দিষ্ট অপরাধের এটা তো অপরাধ সংগঠিত হয়েছে, মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, লাখ লাখ মানুষ আহত হয়েছে, এটা তো অপরাধ সংগঠিত হয়েছে। তাহলে যে অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রমাণিত, সেই অপরাধের বিচার করার মধ্যে তো কোনো কিন্তু থাকার কথা না। এখানে ইপসান বার্সের এখানে সরাসরি বলা উচিত যে যথাযথ বিচার হওয়া প্রয়োজন এবং ন্যায় বিচার যথাযথ যে বিচারটা হওয়া উচিত সেই বিচারটা না করাই অন্যায়। আমরা যদি এখানে কোনো ক্ষমার, এইটা ক্ষমার জায়গা না, ক্ষমার জায়গাটা অন্য। আল্লাহ রসুল ক্ষমা করেছেন, সেটা হচ্ছে যারা ক্ষমা প্রার্থনা করেন তাদের, যারা ক্ষমার শেল্টারে যান। এটা ক্ষমার মধ্যে, এটা অপরাধ সংগঠিত হয়েছে, এইখানে কিছু করার নাই। সুতরাং এইখানের অপরাধ বিচার করাটাই হলো ন্যায় বিচার, আর না করাটাই হলো অন্যায়। 10 সেকেন্ড একটা কথা বলি। আসলে ন্যায়পরায়ণ শাসক কিন্তু পরকালে, যদি ইসলাম মানি আমরা, পরকালে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবে। সুতরাং এই 1400 শহীদের রক্তের যদি ন্যায় বিচার এই শহীদরা না পায়, তাহলে কিন্তু ইতিহাসের কাঠগড়ায় না, কিয়ামতের ময়দান পর্যন্ত হিসেব দিতে হবে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সন্ধ্যা।